আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের সামনে হাজির হলাম আমি আবার আজকের আমাদের ক্লাসে। ঠিক আছে, আশা করি তোমরা আমার সাথে সবাই যুক্ত হয়ে পড়ছো। আমরা পদ প্রকরণ বা ব্যাকরণিক শব্দ শ্রেণী এই আলোচনায় আছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তোমরা আমার সাথে সবাই যুক্ত হয়ে পড়ছো দেখতে পাচ্ছি। কোহিনুর আক্তার, তিশা, ওয়ালাইকুম আসসালাম। তিশা, শিউলি, ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা ফেরদৌস, জাকিরুল ইসলাম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর আলম, শেখ হাসিনা, এইচ এম মিসবাহ, পার্থ কুমার সাহা, আদাব স্যার, আদাব পার্থ, আলুর রাহা, মাকসুদা খাতুন। হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই যুক্ত হয়ে পড়ছো। শামিন আক্তার লিমা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম লিমা। হ্যাঁ, তো আমরা শুভেচ্ছা বিনিময় পর্ব এখানে রাখছি। আমরা আমাদের পড়াশোনায় চলে যাব। আফরোজা খাতুনকে দেখতে পাচ্ছি, লিমন যুক্ত হয়েছে আমার সাথে, আফরোজা জাহান বৃষ্টি যুক্ত হয়েছ, নুসরাত জাহান তানিয়া, আর তোমরা সবাই যুক্ত হয়ে পড়েছ। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ জাহাঙ্গীর আলম, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বাবা জাহাঙ্গীর, তুমি আমার ক্লাসে যুক্ত হয়েছো, ভালো লাগছে। আশা করছি তুমি অনেকটাই সুস্থ আছো। শাহ আমরান, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আঞ্জুম, আমি নতুন এই ব্যাচে, আসসালামু আলাইকুম স্যার, তোমাকে স্বাগত আঞ্জুম। হ্যাঁ, তুমি যুক্ত হয়ে আশা করছি লাইভ ক্লাস করবে, পাশাপাশি আগের যে ক্লাসগুলি হয়ে গেছে সেগুলিও তুমি কি পিছন থেকে একটু করে নিবে। রবিন মণ্ডল গুরু, শিষ্য রবিন, ধন্যবাদ, শুভকামনা, শুভাশিস, ভালোবাসা, স্নেহ সবাইকে। ঠিক আছে, ওকে। আমরা আছি পদ প্রকরণ বা ব্যাকরণিক শব্দ শ্রেণী। পদ প্রকরণ বা ব্যাকরণিক কি শব্দ শ্রেণী আমরা পড়ছি, তাই না? আচ্ছা, এই ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ প্রকরণের আমরা গতদিন বিশেষ্য এবং বিশেষণ নিয়ে কথা বলেছি, তাই না? মনে আছে? বিশেষ্যের শ্রেণী বিভাগ করিয়েছি, বিশেষণের শ্রেণী বিভাগ করিয়েছি, মনে আছে? বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, মনে আছে? ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, মনে আছে না? ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটি শব্দ হচ্ছে মিষ্টি মেয়ে, তাই না? আচ্ছা, আরেকটি হচ্ছে ফর্সা মেয়ে, লম্বা মেয়ে, টেরা মেয়ে। ঠিক আছে, মিষ্টি মেয়ে, ফর্সা মেয়ে, লম্বা মেয়ে, টেরা মেয়ে, তাই না? আচ্ছা, তাহলে এখানে মেয়ে কেমন মিষ্টি, মেয়ে কেমন ফর্সা, মেয়ে কেমন লম্বা, মেয়ে কেমন টেরা। তাহলে মিষ্টি, ফর্সা, লম্বা, টেরা এগুলি মেয়েটার বিশেষণ, তাই না? আর বিশেষণ মেয়ের, তাহলে এগুলি সবই বিশেষ্যের বিশেষণ, কোনো সন্দেহ আছে না? এই যে মিষ্টি, ফর্সা, লম্বা, টেরা এগুলি সবই কি বিশেষণ। কার বিশেষণ? বিশেষ্যের বিশেষণ, তাই না? কিন্তু বিশেষ্যের বিশেষণের আবার ভাগ আছে।
বিশেষ্যের বিশেষণের আবার ভাগ আছে। ফর্সা মেয়ে, এই ফর্সা দ্বারা মেয়েটির কি বোঝানো হয়েছে? ফর্সা দ্বারা মেয়েটির কি বোঝানো হয়েছে? রূপ। রূপ, ফর্সা হচ্ছে মেয়েটির রূপ, এটার নাম রূপবাচক বিশেষণ। কি বাচক? রূপবাচক। মিষ্টি মেয়ে, মিষ্টি দ্বারা মেয়েটির কি বোঝানো হয়েছে? মিষ্টিকে বাইরে থেকে দেখে বোঝা যায়? বাইরে থেকে দেখে বোঝা যায় না মিষ্টি, না টক, না তেতো, না ঝাল, না, মিষ্টি একটা ইনার কোয়ালিটি। তাহলে মিষ্টি হচ্ছে একটা গুণ, গুণবাচক বিশেষণ। লম্বা মেয়ে, লম্বা মেয়ে, খাটো মেয়ে, বেটে মেয়ে, সাইজ বাচক। কি বাচক? জি, সাইজ বাচক, মানে আকার বাচক, আকার বাচক বিশেষণ। টেরা মেয়ে, কি নিশ্চয় দোষ বাচক, তাই না? দোষ বাচক না? না, টেরা মেয়েটির দোষ না। দোষ যদি হয় তাহলে সৃষ্টিকর্তার, যে মেয়েটার দোষ না। টেরা হচ্ছে মেয়েটির অবস্থা। কি টেরা বা খোড়া বা ল্যাংড়া, এটা হচ্ছে মেয়েটির কি শারীরিক অবস্থা। তাহলে এটির নাম অবস্থাবাচক বিশেষণ। তাহলে আমি বোঝাতে চাইলাম যে সবগুলি বিশেষ্যের বিশেষণ, সবগুলি কি বিশেষ্যের বিশেষণ, কিন্তু বিশেষ্যের বিশেষণের আবার কি আছে? ভাগ আছে। কোনটা রূপবাচক, কোনটা গুণবাচক, কোনটা আকারবাচক, কোনটা অবস্থাবাচক, কোনটি পরিমাণবাচক, কোনটি উপাদানবাচক ইত্যাদি। আমরা আরেকটু উদাহরণ দিচ্ছি, ভয় নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, মেহু না, তাই না? আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ ভয় নেই, উদাহরণ দিয়ে তুস করে ফেলাবো, ঠিক আছে? জি, দেখেন, হলুদ পাখি, হলুদ পাখি, তাহলে হলুদ দ্বারা পাখিটির কি বোঝাচ্ছে? রূপ, না গুণ, না আকার, না অবস্থা, না পরিমাণ? কি হলুদ হচ্ছে পাখিটির রং, রূপ, কালার। কালার মানে রূপ। হলুদ পাখি, তাহলে এটা বিশেষণ, বিশেষ্যের বিশেষণ। কি বিশেষণ? বিশেষ্যের। কিন্তু বিশেষ্যের বিশেষণের মাঝে এটি আবার কোন ভাগ? এটির নাম রূপবাচক বিশেষণ, রূপবাচক। যদি আমরা বলি বড় পাখি, ছোট পাখি, বড় পাখি, আমি একটি বড় পাখি দেখছি, আমি একটি ছোট পাখি দেখছি, তাহলে কি বলেন তো? বড় পাখি। কি এটি? সাইজ, সাইজ, বড় ছোট কি এটি সাইজ। তাহলে সাইজের বাংলা কি? আকারবাচক বিশেষণ। যদি বলি আমরা মিষ্টি পাখি, মিষ্টি পাখি বলি না, মিষ্টি পাখি বা সুকণ্ঠী পাখি বা সুন্দর পাখি, তাহলে যে মিষ্টি বা সুকণ্ঠী বা সুন্দর, এগুলি পাখিটির কি রূপ, না আকার? গুণ, গুণ, গুণবাচক। যদি বলা হয় খোড়া পাখি, খোড়া পাখি, খোড়া পাখি, টেরা পাখি, হ্যাঁ, ল্যাংড়া পাখি, তাহলে এটির নাম কি? অবস্থা, অবস্থাবাচক। নীল তিমি, নীল তিমি, লাল মাছ, তাই না? বাবাকে বলছে বাবা বাজার থেকে একটা লাল মাছ নিয়ে এসো, লাল দেখে মাছ নিয়ে এসো, লাল মাছ, সাদা মাছ। যে রূপালী ইলিশ, রূপালী ইলিশ, তাহলে ইলিশের রূপালীটা কি? গুণ না, কালার, কালার, রূপালী কালারের ইলিশ, তাহলে রূপবাচক, তাই না? জি, তাহলে সাদা মাছ, লাল মাছ, রূপালী ইলিশ কি বাচক? জি, রূপবাচক। রং, রং মানে রূপ, রং মানে রূপ বা কালার। যদি বলি বড় মাছ নিয়ে এসো, বড় মাছ, বাবা বলছে না বড় মাছ না বাবা, তুমি ছোট মাছ খেতে হবে, ছোট মাছ খাও। বড় ছোট যাই বলে কি? আকারবাচক, আকারবাচক। সুস্বাদু মাছ, সুস্বাদু মাছ, টেস্টি মাছ, সুন্দর মাছ, ভালো মাছ, হ্যাঁ, কি গুণবাচক, গুণ। পচা মাছ, তাজা মাছ, সালের প্রশ্নে দেখবেন পচা মাছ, তাজা মাছ, কি গুণ? তাহলে কি দোষ? না, দোষবাচক কোনো বিশেষণ নাই। জি, পচা এটা হচ্ছে অবস্থা, পচা বা তাজা মাছ, পচা মাছ কি অবস্থা। বুঝতে পেরেছেন? জি, আচ্ছা। একটিকে বলা হয়
পরিমাণবাচক বিশেষণ, পরিমাণবাচক। এই 5 বিঘা জমি আমার, তাহলে কতটুকু জমি? 5 বিঘা জমি। 5 বিঘা জমি, 10 মণ চাল, ঠিক আছে, 2 কেজি ঘি, 5টি মেয়ে, 10টি ছেলে, 2টি পাখি, হ্যাঁ জি, 11 জন লোক। এটা পরিমাণবাচক। কি বাচক? পরিমাণবাচক। আরেকটা হচ্ছে অংশবাচক বিশেষণ, অংশবাচক। জি, অংশ। এই অর্ধেক সম্পত্তি আমার, এই সম্পত্তির কি অর্ধেক আমার, অর্ধেক। আমাদের 1/4 পড়া শেষ হয়েছে, 1/4। আমাদের অর্ধেক পথ যেতে হবে, অর্ধেক পথ যেতে হবে। সিকি পথ, হ্যাঁ ঠিক আছে, অর্ধেক, 1/4। এই যে অংশ যদি বলা হয়, আসলে পরিমাণের মতোই। পরিমাণ হলো পূর্ণ পরিমাণ, 1 মণ, 2 মণ, 5 মণ, 10 মণ, 10টি, 15টি, হ্যাঁ 15টি আম আমার চাই, পরিমাণ। কিন্তু এই অর্ধেক আম চাই, অর্ধেক সম্পত্তি আমাকে লিখে দিতে হবে। অর্ধেক যদি 5 বিঘা সম্পত্তি লিখে দিতে হবে তাহলে পরিমাণ, আর অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে তাহলে কি অংশবাচক। একটির নাম হচ্ছে উপাদানবাচক বিশেষণ, উপাদানবাচক। উপাদান, মেটে কলসি, মেটে কলসি, মেটে কলসি। তাহলে কলসিটা কিসের তৈরি? মাটির তৈরি। উপাদান, তাহলে মেটে কলসি, কলসির উপাদানটার নাম কি? মেটে, মাটি দিয়ে তৈরি, তাহলে উপাদানবাচক বিশেষণ। ঠিক আছে। লোহার কি? শিকল, লোহার শিকল, সোনার চেইন, লোহার শিকল, সোনার চেইন। তাহলে শিকলটা তৈরি হয়েছে কি দিয়ে? লোহা দিয়ে। চেইনটা তৈরি হয়েছে কি দিয়ে? সোনা দিয়ে। কাঠের পুতুল, কাঠের পুতুল, তাহলে পুতুলটা তৈরি হয়েছে কি দিয়ে? কাঠ দিয়ে। কাঠের পুতুল নয়, মোমের পুতুল হতে পারে, মোমের পুতুল। রূপোর মল, হীরের হার, তাহলে উপাদানবাচক বিশেষণ। মানে পাথুরে মূর্তি, কি বাচক? উপাদানবাচক বিশেষণ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বিশেষ্যের বিশেষণ পড়ালাম গতদিন, বিশেষ্যের বিশেষণ পড়িয়েছি, তাই না? তাহলে সেই বিশেষ্যের বিশেষণকে আবার আমরা ভাগ করছি রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, আকারবাচক, পরিমাণবাচক, অংশবাচক, উপাদানবাচক, হ্যাঁ এরকম। জি, তো আশা করছি আপনারা সোনার আংটি, বিল্লাল সর্দার, হীরার আংটিও হতে পারে, তাই না? হ্যাঁ, পাতার আংটিও হতে পারে। মোট কথা, যদি বিশেষণটি উপাদান বোঝায়, কি বোঝায়? উপাদান, তাহলে তার নাম উপাদানবাচক বিশেষণ। আচ্ছা, এবার আমরা চলে যাব বিশেষ্য বিশেষণ কে? সর্বনাম। লেখেন সর্বনাম। জি, খুবই সিম্পল, খুবই সহজ। সর্বনাম বিশেষ্যের জি পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, জি লেখেন বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে কি সর্বনাম বলে। সবাই জানেন, তারপরে চাইলে লিখে নেন, আর লিখতে মন না চাইলে মনে রাখেন। বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে। সর্বনামের কাজ কি? যদি প্রশ্ন করে সর্বনামের কাজ কি, তাহলে কি বলবেন? জি লেখেন বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা। কাজ, সর্বনামের কাজ কি? বিশেষ্যের পুনরাবৃত্তি, বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা।
পুনরাবৃত্তি দূর করা। অর্থাৎ বারবার রহিম ভালো ছেলে, রহিম স্কুলে যায়, রহিম মন দিয়ে পড়াশোনা করে, রহিম বন্ধুদের সাথে তাই না সহযোগিতাপূর্ণ, বারবার রহিম রহিম না বলে একবার বলো রহিম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সে শিক্ষকদের শ্রদ্ধা করে, বন্ধুদের সাথে তার খুব ভালো সম্পর্ক, তাকে গ্রামের সবাই ভালোবাসে, সেও গ্রামের মানুষদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তাহলে আমরা রহিম এই বিশেষ্যটি একবার বলেছি, আর যদি ওই বারবার করে না বলতে হয় সেই জন্য কখনো সে, কখনো তার, কখনো তাকে, এই সমস্ত পদগুলো দিয়ে আমরা বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করছি, তখন এই পদগুলো হয়ে যাচ্ছে সর্বনাম। তাহলে বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে তাকে সর্বনাম বলে, আর সর্বনামের কাজ কি? তার উত্তর হচ্ছে বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা। সর্বনাম কয় প্রকার? অনেক প্রকার। জি, সর্বনাম অনেক প্রকারের। তার প্রধান কয়েকটি প্রকার আমরা আলোচনা করছি। একটির নাম হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম দেখেন, ব্যক্তির তথা মানুষের পরিবর্তে যে সর্বনাম বসে, এটাকে আবার কোনো কোনো বইয়ে পুরুষবাচক সর্বনামও কিন্তু বলা আছে। জি, কোনো কোনো বইয়ে পুরুষবাচক সর্বনাম। এখন ঝামেলা হচ্ছে, পুরুষবাচক মানে শুধু পুরুষের পরিবর্তে বসে না। পুরুষবাচক মানে পুরুষের পরিবর্তে বসে এমন না। পুরুষ মানে মানুষ, ব্যাকরণে পুরুষ মানে মানুষ, ইংরেজি পার্সন, ইংরেজিতে কি পার্সন, পার্সনের বাংলা পুরুষ। তার মানে বোঝাতে চাইছে যে পুরুষ বলতে আসলে পুরুষকে বোঝানো হয় না, কি বোঝানো হয়? পুরুষ মানে আসলে মানুষ। তো যার নাম ব্যক্তিবাচক তার নাম আবার কি পুরুষবাচক। তাহলে লিখবেন ব্যক্তি বা মানুষের পরিবর্তে, ব্যক্তি বা মানুষের পরিবর্তে যে সর্বনাম বসে তাকে ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম বলে। বুঝতে পেরেছেন? মানুষের পরিবর্তে বা ব্যক্তির পরিবর্তে যে সর্বনাম বসে তাকে ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম বলে। এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বনাম বলতে যেগুলি বুঝি, সর্বনাম বলতে আমরা যেগুলি বুঝি, মোটামুটি উদাহরণ আমরা বই পুস্তকে দেখি, সেগুলি সবই মূলত ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। আমরা সর্বনাম বলতে আসলে কি কি বুঝি? আমি, আমরা, তুমি, তোমরা, সে, তিনি, তারা, তাহারা, আপনি, আপনার, এগুলি না উদাহরণ দেওয়া আছে দেখবেন। জি, যত বই খুলবেন সর্বনামের উদাহরণ দেওয়া আছে। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তিনি, তারা, তাহারা, আপনি, আপনারা। জি, এগুলো সবই আসলে ব্যক্তি বা পুরুষবাচক। আমরা সর্বনাম বলতে মোটামুটি যেগুলোকে বুঝি সেগুলির সবই আসলে কি ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। বুঝতে পারলেন? তাহলে ব্যক্তি বা পুরুষবাচক সর্বনামের উদাহরণ কি? সবই আমি, আমরা, তুমি, তোমরা, সে, তিনি, তারা, তুই, আপনি, আপনারা, তোমরা ইত্যাদি। আত্মবাচক সর্বনাম। আত্মবাচক দেখেন, আত্ম বা নিজের পরিবর্তে, আত্ম মানে নিজ, আত্ম বা নিজের পরিবর্তে যে সর্বনাম বসে, আত্ম বা নিজের পরিবর্তে যে সর্বনাম বসে তাকে আত্মবাচক সর্বনাম বলে। আত্ম বা নিজের পরিবর্তে। যেমন উদাহরণটা খুব জরুরি। যেমন কি, যেমন স্বয়ং, খোদ, নিজ, আপনা, মম। স্বয়ং, খোদ, নিজ, আপনা, মম, এগুলি সবগুলির অর্থ নিজ। এগুলি সবগুলির অর্থ নিজ। নিজ, স্বয়ং,
স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বয়ং মানে প্রধানমন্ত্রী নিজে, স্বয়ং মানে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিজ মানে তো বুঝতে পারছেন, নিজ, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। নিজ, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়। আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। আপনারে, এই আপনারে মানে তোমারে না, কিন্তু আপনারেও না, কারে? নিজের। আপনা মানে নিজ, নিজ। মম, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতৌর্য। নজরুল মনে আছে? মম এক হাতে বাঁকা বাঁশেরও বাঁশরি, আর হাতে রণতৌর্য। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে, মম, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয় শ্রীর বলবীর। মম ললাটে, তাহলে স্বয়ং তাহলে যদি পরে পরীক্ষায় প্রশ্ন হয় যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতৌর্য, বাক্যাংশে কোন সর্বনাম ব্যবহৃত হয়েছে? কোন সর্বনাম ব্যবহৃত হয়েছে? তাহলে কি বলবেন? যে আত্মবাচক। কি বাচক? আত্মবাচক। সামীপ্যবাচক সর্বনাম, সামীপ্য। অনেক ভালোবাসা উড়াচ্ছে দেখছি আমার ছাত্র। হ্যাঁ, অনেক ভালোবাসা উড়াচ্ছে। হ্যাঁ, আমার প্রিয় শিক্ষার্থী, শিল্পী, হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, শুভকামনা তোমাদের জন্য। সামীপ্য শব্দের অর্থ কি? সামীপ্য মানে কাছে, নিকটে। সামীপ্য মানে, সামীপ্য মানে সমীপে, সমীপে মানে কাছে বা নিকটে। তাহলে নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হয়, নিকটবর্তী, নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে সামীপ্যবাচক সর্বনাম বলে। নিকটবর্তী কোনো কিছু, কোনো কিছু মানে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে সামীপ্যবাচক সর্বনাম বলে। এরা, ইনি, একে, এর। এরা, ইনি, একে, এর। দূরত্ববাচক সর্বনাম, তাহলে খুবই সিম্পল। দূরত্ববাচক কি? দূরবর্তী কোনো কিছুর পরিবর্তে। সামীপ্যবাচক মানে নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম বসে। আর দূরত্ববাচক সর্বনাম কি? দূরবর্তী, দূরবর্তী কোনো কিছুর পরিবর্তে, দূরবর্তী কোনো কিছু, কোনো কিছু মানে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। দূরবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম বসে তাকে দূরত্ববাচক সর্বনাম বলে। তাহলে ও, ওই, ওরা, উনি, ওকে, ওর। ও, ওই, ওরা, উনি, ওকে, ওর। ও আমাকে মেরেছে, ও না। জি, বাংলা সিনেমা দেখেন? জি না, দেখেন না এখন, বাংলা সিনেমা দেখেন না। আমাদের সময় তো অন্য কোনো সিনেমা ছিল না, আমরা বাংলা সিনেমায় দেখতাম, বুঝতে পারলেন তো? নায়িকা বাবাকে বলছে, বাবা ও আমাকে কি, ও আমার ইজ্জত নিতে চেয়েছিল আর এ আমাকে বাঁচিয়েছে। নায়িকা বাপকে বলছে, আনোয়ার হোসেনকে বলছে নায়িকা কি, যে বাবা ও আমার সর্বনাশ করতে চেয়েছিল, ওকে ভিলেন রাজীব বা হুমায়ুন ফরিদি, হ্যাঁ, ও
ও আমার সর্বনাশ করতে চেয়েছিল, আর এ আমাকে বাঁচিয়েছে। এ এ ও আর এ, ও দূরত্ববাচক আর এ কি সামীপ্যবাচক। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, কি জাতীয় সর্বনাম? দূরত্ববাচক। এইখানে তোর দাদির কবর, এই ডালিম গাছের তলে। এইখানে তোর দাদির কবর, কি ডালিম গাছের তলে, কি বাচক? সামীপ্য, সামীপ্য। ওরা আমার মুখের ভাষা কায়া নিতে চাই, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার দুটি পাই, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। কারা? ওরা পাকিস্তানিরা, ওরা দূরত্ববাচক। বুঝতে পেরেছেন? তাহলে এই যে আমরা বলছি যদি দূরের কোনো ব্যক্তি কোনো বস্তু, ওটা আমার চাই, ওই ওটা চাই, তাহলে ওটা দূরের, দূরত্ববাচক সর্বনাম। আর এটা আমার চাই, এটা। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। একটি হচ্ছে সাকল্যবাচক। কি বাচক? সাকল্য, সাফল্য না কিন্তু, কি সাকল্যবাচক। সাকল্য মানে কি? সব কিছু। সাকল্য মানে সব কিছু। তাহলে কিছু সর্বনাম দেখলাম যে দূরের জিনিস বোঝাতে বসছে, কিছু সর্বনাম কাছের জিনিস বোঝাতে বসছে। এমন কিছু সর্বনাম আছে যে কাছে দূরে না, কিছু সর্বনাম আছে যেগুলি দ্বারা সব কিছুই বোঝানো হয়। যে সর্বনাম দ্বারা সব কিছু বা সকল কিছু বোঝানো হয়, যে সর্বনাম দ্বারা সব কিছু বা সকল কিছু বোঝানো হয় তাকে সাকল্যবাচক সর্বনাম বলে। সাকল্যবাচক সর্বনাম বলে। যেমন কি? যেমন সব, সমুদয়, সকল, যাবৎ, তাবৎ, তামাম, গোটা, পুরো ইত্যাদি। সব, সমুদয়, সকল, যাবৎ, তাবৎ, পুরো, তামাম, গোটা। গোটা দুনিয়া একদিকে আর তুমি একদিকে। আলিয়া, আমি শুধু তোমাকেই চাই। গোটা দুনিয়া একদিকে আর তুমি একদিকে। আমি কার দিকে? আমি শুধু তোমার দিকে। গোটা, আমি তোমার জন্য তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি। ডায়লগ মারে না সিনেমায়? জি, তামাম, গোটা। এই যাবৎ সম্পত্তি আমার, এই যাবৎ সম্পত্তি, তাই না? জি। একবার সকিনাকে হাত করতে পারলেই এই যাবৎ সম্পত্তির মালিক হব আমি। হু হু হা হা হা, তাই না? সকিনা হচ্ছে বাবার কি একমাত্র মেয়ে। সকিনা তার বাবার একমাত্র মেয়ে। কাজে কি একবার সকিনাকে হাত করতে পারলেই ওর বাবার সমস্ত সম্পত্তিকে, যাবৎ সম্পত্তি আমার হাতে আসবে, তাই না? হ্যাঁ। জাহাঙ্গীর কমেন্টস করছে আজ এই দিনটাকে, হ্যাঁ এই যে এই দিনটাকে, ওই দিনটাকে না, কোন দিনটাকে? এই দিনটাকে। তাহলে স্বামীত্ব। ধন্যবাদ জাহাঙ্গীর। ঠিক আছে। সব, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের, সব লেনদেন, সব, সমুদয়, সকল, যাবৎ, যাবৎ সম্পত্তি, যাবৎ, তাবৎ শুনেছেন? তাবৎ, তাবৎ বলছে তাবৎ গোষ্ঠী শুদ্ধ আমার বাড়িতে দাঁত খেয়ে গেছে আর দিয়েছে একটা মেলামেলার বাটি সেট। বেয়াদব, শয়তান, কিপটা, হারামজাদা কোথাকার। জীবনে আর ওই ছোট লোকদের দাঁত দিব না। তাবৎ গোষ্ঠী এসে আমাদের বাড়িতে দাঁত খেয়েছে। তাবৎ গোষ্ঠী ছায়ে পুয়ে তাবৎ গোষ্ঠী এসে দাঁত খেয়েছে আর দিয়েছে একটা কি মেলামেলার বাটি সেট। কিপটা, শয়তান কোথাকার। এই ছোট লোকদের আর কোনোদিন কি দাঁত দিব না। তাবৎ গোষ্ঠী রেগে গিয়ে বলছে তোর তাবৎ গোষ্ঠী ডেকে নিয়ে আয়, দেখি কেমন পারিস। আমি একা 100। তাবৎ, তামাম, যাবৎ, গোটা, এগুলো কি জাতীয় সর্বনাম? সাকল্যবাচক। প্রশ্নবাচক সর্বনাম, যে সর্বনাম দ্বারা প্রশ্ন করা হয়, যে সর্বনাম দ্বারা প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে।
যে সর্বনাম দ্বারা প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। কি তাই না? কি কি অবস্থা, কি খবর, কোথায়, কত দূর, কার সাথে, কিভাবে, হ্যাঁ তাই না? জি। বন্ধু যদি দেখে যে আপনি একটা মেয়েকে নিয়ে ঘুরতেছেন, কি বলেন? বন্ধু যদি দেখে যে আপনি একটা মেয়েকে নিয়ে রিক্সায় চড়ে ঘুরতেছেন, এইবার যখন মেসে বা রুমে আসবেন, রুমমেট কি বলবে? কি কি অবস্থা, কত দূর, কেমনে, কিভাবে, কোথায়, বলছে না? প্রশ্নবাচক সর্বনাম। কি, কার, কেন, কোথায়, কখন, কিভাবে, কিসে, কার সাথে, সবগুলোই কি প্রশ্নবাচক সর্বনাম। একটি সর্বনামকে বলা হয় ব্যতিহারিক। কি সর্বনাম? ব্যতিহারিক। ব্যতিহারিক সর্বনাম। লেখেন, ব্যক্তির পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়। ব্যক্তির পারস্পরিকতা, হ্যাঁ বিল্লাল সাদা কত দূর আগাইলি, ঠিক, কত দূর আগাইলি, তোর ডার্লিং এর বান্ধবী টান্ধবী আছে নাকি, তাই না? হ্যাঁ, এগুলা খোঁজখবর তো নেওয়াই লাগে। আচ্ছা, ব্যতিহারিক সর্বনাম লিখেছেন, লেখেন যে ব্যক্তির পারস্পরিকতা বোঝাতে, ব্যক্তির পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়। ব্যক্তির পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে ব্যতিহারিক সর্বনাম বলে। ব্যক্তির পারস্পরিকতাটা কি জিনিস দেখেন। আচ্ছা, উদাহরণগুলো আগে লিখে নিই। আচ্ছা জি, যেমন দেখেন, আপনা, আপনি, নিজে, নিজে, পরস্পর, আপনা আপনি, নিজে নিজে, পরস্পর। জি, দেখেন অনেক সময় দেখবেন যে বয়স্ক কোনো লোক, বৃদ্ধ লোক, বিশেষ করে বয়স্ক এরকম নিঃসঙ্গ থাকে, তারা গল্প করার লোকজন পায় না, অনেক সময় একা একাই কথা বলে। বয়স্ক মানুষ, বৃদ্ধ মহিলারা, বৃদ্ধ পুরুষ অনেক সময় দেখবেন কি একা একাই কি কথা বলছে নিজের সাথে নিজে। ছোট বাচ্চা দেখবেন, ছোট বাচ্চা একা একাই খেলছে, ছোট ভাই বোনের সঙ্গে সাথে একা একাই খেলছে, একাই রান্না করছে, একাই বাজার করছে, একাই দোকানদার সাথে, একাই আবার কি নিজে তরকারি কিনছে, আবার কলিং বেল চাপছে, ক্রিং ক্রিং, দরজা খুলে দিচ্ছে। আরে ভাবি আপনি এতদিন পরে, আর ভাবি বলেন না, আপনার ভাই তো ব্যস্ত থাকে, সারাদিন অফিস করে আসতে পারি না। ঠিক আছে, আসেন ভাবি, বসেন। নিজেই ভাবি, নিজেই বাড়িওয়ালা। অর্থাৎ এই যে কে শিশুটি আপনা আপনি খেলা করছে, শিশুটি আপনা আপনি খেলা করছে, বৃদ্ধ লোকটি নিজে নিজেই কথা বলছে, বৃদ্ধ লোকটি নিজে নিজেই কথা বলছে। অনেক সময় আমরাও শুধু শিশু আর বৃদ্ধরা না, আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝে কি করেন, না চেহারা তো সুন্দরী আছে, তাই না, একটু চেহারাটা না একটু কালো, তাতে কি, চেহারা একটা সৌন্দর্য আছে না, ভালোই তো লাগছে। অনেক সময় নিজেরাও কিন্তু কি করি, আয়নার সামনে দাঁড়িয়ে বা নিজের মনের সাথে নিজে অনেক সময় কি কথাবার্তা বলি না, আপনা আপনি, আপনা আপনি, নিজে নিজে। জি, পরস্পর, ঠিক আছে, মেয়েরা পরস্পর কথা বলছে, মেয়েরা পরস্পর নিজেদের সাথে নিজেদের। ব্যতিহারিক। জি, একটি হচ্ছে আচ্ছা, একটি বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। কি সর্বনাম? সাপেক্ষ। দুটি সর্বনাম যদি পরস্পর নির্ভরশীলভাবে বসে, দুটি সর্বনাম যদি পরস্পর কি নির্ভরশীলভাবে বসে, দুটি সর্বনাম যদি পরস্পর নির্ভরশীলভাবে বসে
তাকে সাপেক্ষ সর্বনাম বলে। যে সে, যিনি তিনি, যার তার, যাকে তাকে। যে সে, যিনি তিনি, যার তার, যাকে তাকে। হ্যাঁ, এরকম। যে এলো সে চলে গেল, যে এলো সে চলে গেল। যাকে, তাই না, যার সাথে দেখা নেই তার কথা মনে পড়ছে। যিনি এলেন তিনি চলে গেলেন। এমন কিছু সর্বনাম যারা একা একা বসতে পারে না। এই যে এলে সেকে আসতেই হবে, যিনি কে এলে তিনি আসতেই হবে, যার এলে তার আসবে, যাকে এলে তাকে। কিছু সর্বনাম আছে পেয়ার পেয়ার, তাই না? ক্লাসে দেখেন না কিছু মাল থাকে জুটি। যেদিন সুমি ক্লাসে আসে সুমনও আসে, যেদিন সুমি আসে না সুমনেরও পাত্তা নাই, তাই না? জি। যেদিন জুই আসে সেদিন জুয়েলও ক্লাসে যায়, যেদিন জুই আসে না জুয়েল ক্লাসে যায় না। জি। তার মানে কিছু সর্বনাম আছে যারা একা না, কি দুজন একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। দুটি সর্বনাম যদি পরস্পর নির্ভরশীলভাবে বসে তাহলে এই ধরনের সর্বনামকে কি বলা হয়? সাপেক্ষ সর্বনাম। মনে থাকবে? হ্যাঁ। তো মোটামুটি এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু সর্বনাম, আরও ছোটোখাটো অনেক ভাগ সর্বনামের আছে, তবে আমি যেই ভাগগুলি বললাম মোটামুটি মনে রাখবেন, ঠিক আছে? ব্যক্তি বা পুরুষবাচক, আত্মবাচক, সামীপ্যবাচক, দূরত্ববাচক, তাই না, সাকল্যবাচক, প্রশ্নবাচক, ব্যতিহারিক, আর কি সাপেক্ষ সর্বনাম। জি, মাথায় রাখবেন। আচ্ছা, সর্বনামের পর আমরা চলে যাব বিশেষ্য। করেছি আমরা, বিশেষণ করলাম, ক্রিয়া বিশেষণ করলাম, সর্বনাম করলাম। এরপরে আমাদের কি আছে? আমাদের আছে হচ্ছে অব্যয়। আর অব্যয়টাকে ভেঙে আমরা কি কি করতে পারি? আমরা করতে পারি অনুসর্গ, আমরা হলো যোজক, আমরা হলো আবেগ শব্দ। আবার বলি, যেটি পুরাতন ব্যাকরণে ছিল অব্যয়, যেটি পুরাতন ব্যাকরণে ছিল অব্যয়, সেটি আধুনিক ব্যাকরণে হয়ে গেছে তিনটি ভাগ: অনুসর্গ, যোজক, আবেগ শব্দ। তো হোক গা আমাদের কি, আমরা পড়ে ফেলবো। তার মধ্যে অনুসর্গ আমরা পড়ে ফেলেছি। আমরা বলেছিলাম যে অনুসর্গ এক ধরনের অব্যয়, মনে আছে? জি, অনুসর্গ পড়েছিলাম না? জি, বলেছিলাম যে অনুসর্গ এক ধরনের কি অব্যয়। তাহলে অব্যয়ের মধ্যে আবার জি ভাগ করেছে আধুনিক ব্যাকরণ অনুসর্গ। তাহলে আমরা অনুসর্গ পড়িয়েছি। আমরা এখন পড়াবো আচ্ছা আবেগ শব্দ। আমার পড়ানোর দরকার নাই, আপনারাই বোঝেন। আবেগ শব্দ। জি, ছি ছি তুমি এত খারাপ, ছি 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 তুমি এত খারাপ, ছি। আহ আহ কি সুন্দর, আহ উফ কি বান্দর, ও বড্ড লেগেছে, হায় আমার কি সর্বনাশ হলো, ইস হ্যাঁ কি ঠান্ডা। তাহলে এই যে আহ, উফ, ইস, বাহ, হাই, এই ধরনের শব্দগুলোকে আমরা কি বলি? আবেগ শব্দ। আবেগ, এগুলো এক ধরনের অব্যয়, এগুলো এক ধরনের কি অব্যয়। জি, অনুসর্গগুলো এক ধরনের অব্যয়, আবেগ শব্দগুলো এক ধরনের অব্যয়। তো যদি আজ নিচের কোনটি আবেগ শব্দ, তাহলে পারবেন না? জি, ইংরেজিতে অ্যালাস, হুররা, তাই না? জি, বাংলায় সি, বা, আ, উফ, এগুলোকে বলা হয় আবেগ শব্দ। আর যোজক কি? যোজক যে পদ এক পদের সাথে অন্য পদের সংযোজন বা বিয়োজন ঘটায়। যে পদ, জি, যে পদ এক পদের সাথে অন্য পদের, এক পদের সাথে অন্য পদের কে সংযোজন
বা বিয়োজন বা সংকোচন ঘটায়। কি কি ঘটায়? যোজক মানে শুধু জোড়া লাগায় না, যোজক শুধু জোড়া লাগায় না, বুঝেন নাই? কাজী বিয়ে পড়ায়, বিয়ে তো পড়ায়, বিয়ে ছাড়ায় কে? জি, কাজী আবার ছাড়ায়, তার মানে বেটা কাজী বিয়ে পড়ায়। আবার আপনি যদি ছাড়াছাড়ি করতে চান তাও কাজীর কাছে যাইতে হবে অথবা কোর্ট। তাহলে ম্যারেজ করতে হলে কোর্টে যে ম্যারেজ করা যাবে, বিয়ে করা যাবে, জোড়া লাগা যাবে, অথবা কোর্ট আবার কি করে, জোড়া আবার ছাড়তে চাইলে ছাড়াইও দিবে। জি, তাহলে যোজক মানে শুধু জোড়া লাগায় না, যে পদ এক পদের সাথে অন্য পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। সংযোজন কি কি ঘটায়? সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাদের যোজক বলে। এখন যারা সংযোজন ঘটায় এদের নাম সংযোজক অব্যয়, যারা বিয়োজন ঘটায় তাদের নাম বিয়োজক, আর যারা সংকোচন ঘটায় তাদের নাম সংকোচক। সবই যোজক, কিন্তু সংযোজক যোজক, বিয়োজক যোজক এবং সংকোচক যোজক। বুঝতে পারলেন? তাহলে যোজক সংযোগ ঘটাতে পারে, সংযোজন করতে পারে, বিয়োজন করতে পারে, সংকোচন করতে পারে। সংযোজক কিভাবে করে? সংযোগ কিভাবে করে? আমি ভাত ও রুটি খাবো, আমি ভাত ও রুটি খাবো, তাহলে ওটা কি করেছে? ভাত আর রুটিকে যুক্ত করেছে। ডাক্তার বলছে যে না ভাই আপনি ভাত অথবা রুটি খান। স্যার আপনি দুটো খান না, আপনার বয়স হয়ে যাচ্ছে। জি, আপনি এখন ভাত অথবা রুটি খান। তাহলে ভাত অথবা রুটি, তাহলে অথবাটা কি করেছে? ভাত আর রুটিকে আলাদা করেছে, বিয়োজন ঘটিয়েছে। আর আমি বললাম যে আমি ভাত ও রুটি দুটাই খাবো, তাহলে সংযোগ। আমি বাংলা ও ইংরেজি পড়বো, বাংলা ও ইংরেজি, তাহলে সংযোজন বা সংযোজক। আর বাংলা অথবা ইংরেজি পড়ো। বিশেষ পরীক্ষা দেখবেন এসে করো অথবা মরো, করো অথবা মরো। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন কি? বিয়োজক। করো অথবা মরো, লেখো অথবা পড়ো, ঠিক আছে? টিভি দেখো অথবা বই পড়ো। আপনি বলেন দেন আমি টিভিও দেখবো পড়বো, টিভি দেখবো ও পড়বো, তাহলে দুটো কাজ করবেন একসাথে, যোজক সংযোজক। মা বলছে না হয় পড় না হলে টিভি দেখ, বিয়োজন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি। লাল অথবা নীল একটি জামা হলে আমার চলবে, লাল অথবা নীল যে কোনো একটি জামা হলেই চলবে, তাহলে কি? বিয়োজক, বিয়োজক। লাল ও নীল দুটোই আমার চাই, লাল ও নীল দুটোই আমার চাই, তাহলে সংযোগ। বোঝা গেছে? না বুঝলে প্রশ্ন করবেন, জি কমেন্টসে প্রশ্ন করবেন। আর সংকোচক কে? সংকোচক। সংকোচকটা কি? সংকোচক হচ্ছে যে অব্যয় ভাবের সংকোচন ঘটায়, যে অব্যয় ভাবের সংকোচন ঘটায়। কেমন সংকোচন ঘটায়? ভাবের সংকোচন ঘটায়। কিভাবে? জি, ভাবের সংকোচন। বলছে যে ছেলে ভালো কিন্তু, ছেলে ভালো কিন্তু কি? ঘুষ খায়। ছেলে ভালো কিন্তু ঘুষ খায়। প্রথমে যে বললো ছেলে ভালো, পরে বলছে ঘুষ খায়, তাহলে ভালোর কি ভালোত্ব থাকলো? প্রথম যেটা বললো পরে গিয়ে তার ভাবটা কি হচ্ছে? কমে যাচ্ছে। হ্যাঁ, ফান্ডামেন্টাল ট্রেনিং এর পর। আচ্ছা, হ্যাঁ জাহাঙ্গীর ধন্যবাদ। তিশা বোট ক্লাবে যাই, হ্যাঁ ঠিক। এই যে তিশা ভালো উদাহরণ দিয়েছে যে ছেলে ভালো কিন্তু বোট ক্লাবে যায়। থ্যাংক ইউ। তাই না? কি মেয়েটা অনেক সুন্দর কিন্তু কি মাঝে মাঝে নাইট ক্লাবে যায় আর কি। হ্যাঁ,
তাই না? পরিমণি অনেক সুন্দর না? যে অনেক সুন্দর, কিন্তু মাঝে মধ্যে কি নাইট ক্লাবে যায়। তাহলে প্রথমে যে বললো অনেক সুন্দর বা অনেক মিষ্টি বা অনেক ভালো, তারপরে যখন বললো কিন্তু মাঝে মধ্যে নাইট ক্লাবে যায়, তাহলে প্রথমের যে কথাটি সেটির আর কোনো গুরুত্ব থাকলো না, ভাবটা সংকুচিত করে গেল। বুঝতে পেরেছেন? জি। জুয়েল কিবরিয়া দারুণ পড়ায়, জুয়েল কিবরিয়া দারুণ পড়ায়, কিন্তু কি পড়ায় কিছু বোঝা যায় না। জি, তাহলে প্রথমে যা বললো আর পরে যা বলছে তার মধ্যে কি ভাবের মিলল না, ভাবের কি সংকোচন ঘটে গেল। লোকটি ধনী কিন্তু কৃপণ, ছেলেটি বিদ্বান, ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ছেলেটি ফার্স্ট ক্লাস ফার্স্ট ফার্স্ট বয়, কিন্তু লম্পট। তাহলে প্রথমে যে বললো ছেলেটি ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাই না, তারপর বললো কিন্তু লম্পট, তাহলে কি সেই ভাবটা, অর্থাৎ তাহলে ভালো করে শুনেন, একটা হচ্ছে সংযোজক মানে জোড়া লাগবে, রহিম ও করিম বাজারে যাবে, আমি লাল ও নীল দুটো জামাই চাই, ঠিক আছে, আমি ভাত ও মাছ খাবো, ঠিক আছে, আমি বাংলা ও ইংরেজি পড়বো, জোড়া লাগাচ্ছে, ঠিক আছে। বিয়োজক মানে দুইটার যে কোনো একটা, করো অথবা মরো, লেখা অথবা পড়ো, বাংলা অথবা ইংরেজি, লাল অথবা নীল, আমি ট্রেনে অথবা প্লেনে যাব, যে কোনো একটা। আর সংকোচকটা কি, প্রথমে একটা কথা বললে পরে আরেকটা বলছে, প্রথমের কথাটা কি সংকোচন, প্রথমে যে কথাটি বললো সেই কথাটি পরে গিয়ে মূল্যহীন হয়ে যাচ্ছে, পরে প্রথম কথাটার কি আর কোনো ভ্যালু বা দাম থাকছে না, অর্থাৎ প্রথমের ভাবটা পরের অংশে গিয়ে কি হচ্ছে, সংকোচন ঘটে যাচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি অব্যয়, আর আমরা যদি এমনি অব্যয়ের কথা এমনি আগের তুলনা অনুযায়ী ভাগ করি, আগের প্রাচীন ব্যাকরণ অনুযায়ী আমরা ঝামেলায় পড়ে গেছি, নতুন পুরাতন দুটোকে আমাদের সমন্বয় করতে হচ্ছে। আমরা পুরাতন ব্যাকরণ অনুযায়ী আরেকটা জিনিস আমরা একটু বলবো, যে অব্যয় তিন প্রকার, ভাষাভিত্তিকভাবে বা ভাষার ভিত্তিতে অব্যয় তিন প্রকার। কি কি? একটি খাঁটি বাংলা অব্যয়, একটি হচ্ছে তৎসম বা সংস্কৃত অব্যয়, আর একটি বিদেশি অব্যয়। ভাষার ভিত্তিতে আমি যদি অব্যয় ভাবি, ঠিক আছে, যে আমি যদি অব্যয় হিসাবে ভাবি প্রাচীন ব্যাকরণ অনুযায়ী, তাহলে অব্যয়কে ভাষার ভিত্তিতে বা ভাষাভিত্তিকভাবে কি অব্যয় তিন প্রকার, খাঁটি বাংলা অব্যয়, তৎসম বা সংস্কৃত অব্যয় এবং বিদেশি অব্যয়। খাঁটি বাংলা অব্যয় কি? খাঁটি বাংলা অব্যয় আর, আবার, ও, হ্যাঁ, না। আর, আবার, ও, হ্যাঁ, না, এই অব্যয় কয়টিকে বলা হয় খাঁটি বাংলা অব্যয়। একটু মাথায় রাখবেন, এখানে বোঝার কোনো সুযোগ নাই, জাস্ট মনে রাখতে হবে যে আর, আবার, ও, হ্যাঁ, না, এগুলো কি জাতীয় অব্যয়? খাঁটি বাংলা। মুখস্থ করবেন। জি, আর যদি মুখস্থ করতে কষ্ট হয় তাহলে আমার একটা বুদ্ধি মনে রাখবেন, যে আশা করছি আপনারা সবাই অ্যাডাল্ট। জি, বলছে আবারও, আবারও, আর না, মনে থাকবে খাঁটি বাংলা ভাষা। জি, আবারও, আর না। জি, বুঝতে পেরেছেন? জি, প্রেমিক বলছে জান প্লিজ আরেকবার, শোনা আরেকবার। এবার নায়িকা কি বলছে? আবারও, আর না। তাহলে আবার, ও, আর না। মনে থাকবে, হয় মুখস্থ করবেন, আর যদি মুখস্থ না করতে চান তাহলে মনে রাখবেন যে আবারও, আর না, কি জাতীয় অব্যয়? খাঁটি বাংলা, খাঁটি বাংলা অব্যয়। পরীক্ষার প্রশ্ন হবে আবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হ, কি জাতীয় অব্যয়? আর কি বাজবে বাঁশি, আর কি ফিরে পাবো ছেলেবেলা। তাহলে এই যে আর, আবার, ও, হ্যাঁ, না, ভাষার ভিত্তিতে এগুলো কি জাতীয় অব্যয়? ভাষার ভিত্তিতে খাঁটি বাংলা অব্যয়। আচ্ছা, বিদেশি অব্যয়। বিদেশি আলবত,
বহুত, খুব। জি, সাবাস, সাবাস, খাসা, মাইরি, মারহাবা। জি, আলবাত, আলবাত, বহুত। হ্যাঁ, শিবলি লিখেছে অনামিকা ইমনকে বলল আবারও, আর না। হ্যাঁ ঠিক আছে শিবলি, থ্যাংক ইউ। তাহলে বিদেশ শব্দ আলবাত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা। দেখেন এই শব্দগুলি আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, এগুলি কিন্তু আসলে খাঁটি বাংলা ভাষার শব্দ নয়। এগুলি মূলত আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এই সমস্ত ভাষা, বুঝতে পারলেন? যদিও বাংলার মতোই হয়ে গেছে, কিন্তু এগুলি আসলে বাংলা ভাষার শব্দ না। এগুলি আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এই সমস্ত ভাষার শব্দ, জি, বাংলা ভাষায় স্থান পেয়েছে। আপনি যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক গেরিলা টাইপের চলচ্চিত্রগুলি দেখেন, তাই না, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দেখবেন যে খান সেনা বা মেজর খান বলছে ইয়ে বাঙালি লড়কি ইয়ে তো বহুত খুবসুরত হ্যাঁ, ইয়ে বাঙালি লড়কি ইয়ে তো বহুত খুবসুরত হ্যাঁ, খাসা হ্যাঁ। যে এনে দিয়েছে রাজাকারকে বলছে সাবাস মারহাবা মারহাবা। তাহলে যে সাবাস, মারহাবা, বহুত, খুব, আলবাত, মাইরি, মাইরি। মাইরি কিন্তু বাংলাদেশের বাংলা না, জি, ইন্ডিয়ান বাংলা, পশ্চিমবঙ্গের বাংলা। পশ্চিমবঙ্গের সিনেমা যদি দেখেন জিৎ ফিদদের কিংবা দেব ফেবদের, তাহলে দেখবেন কি মাইরি। তোকে যা লাগছে না মাইরি, তোদের যা মানিয়েছে না মাইরি, যাবই মাইরি, বিশেষ ক্যাডার হয়েই ছাড়বো মাইরি। হ্যাঁ, তো এই যে মাইরি, মা মেরির কিরা, মা মেরির কিরা, মাইরি। মারহাবা মারহাবা মারহাবা, খাসা, সাবাস, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়। কোন সর্বনাম, কোন অব্যয় ব্যবহৃত হয়েছে? সাবাস বাংলাদেশ। বিদেশি অব্যয়, কি অব্যয়? বিদেশি। তাহলে যদি বলে আমি বরং মরব তবু ভিক্ষা করব না, আমি বরং মরব তবু ভিক্ষা করব না, বরং কোন অব্যয়? তাহলে এবার একটা সোরামি মেথড, সোরামি বুদ্ধি। আমরা বাংলা কয়টা মনে রেখেছি আর বিদেশি কয়টা মনে রাখবো, বিদেশি কয়টা, এর বাইরে যে অব্যয় দিয়ে জিজ্ঞেস করবে কোন অব্যয়, মেরে দিবেন সংস্কৃত অব্যয়। জি, সংস্কৃত। আমি কি সোরামি বুদ্ধি বোঝাতে পারলাম? আপনি খাঁটি বাংলা অব্যয় কয়টা মনে রেখেছেন? হ্যাঁ, আবারও, আর না, মনে আছে? জি, খাঁটি বাংলা শেষ, ক্লোজ। বিদেশি অব্যয় আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা। এর বাইরে যেই অব্যয় আপনি জিজ্ঞেস করুক কোন অব্যয়, তাহলে একদম ঘুটে দিবেন কোথায়? তৎসম ভাষা। আমি বরং মরবো তো ভিক্ষা করবো না, বরং কি জাতীয় অব্যয়? তৎসম অব্যয়। সুতরাং তোমার এখন চলে যাওয়া উচিত, সুতরাং তৎসম অব্যয়। যাও, নচেত ভালো হবে না, কিন্তু আমায় ছাড়ো, নচেত কিন্তু তোমার বিপদ আছে, নচেত। সুতরাং, কিন্তু, নতুবা, বরং, পুনশ্চ, বুঝতে পারলেন? অনেক আছে, আমি বললাম কত আছে আপনার জানার দরকার নাই। আপনি শুধু বাংলা কয়টি মনে রাখবেন, বিদেশি কয়টি মনে রাখবেন, আর এগুলোর বাইরে যে কোনো অব্যয় দিয়ে যদি জিজ্ঞেস করে কি জাতীয় অব্যয়, চোখ বন্ধ করে ঘুটা মারবেন কি তৎসম বা সংস্কৃত। জি, ভাষার ভিত্তিতে। আর এছাড়া আমরা ভাগ করলাম, কি বলেছি আমরা, কি সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, সংকোচক অব্যয়, অনুসর্গ অব্যয়, তাই না, আবেগ শব্দ। জি, এবার লিখবেন তাহলে ক্রিয়া। কি লিখবেন? জি, লেখেন ক্রিয়া। ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটির নাম কি? ক্রিয়া। জি, লিখে নেন, পরীক্ষা আসবে। অপরিহার্য পদ, বাংলা ব্যাকরণের অপরিহার্য পদ কোনটি?
বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ কোনটি বা কোন পদ ছাড়া সাধারণত বাক্য হয় না, সেটা হচ্ছে ক্রিয়া। তাহলে বাক্যের যে যত পদের কথা বললাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, তাই না, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, এগুলির বাক্যে থাকতেও পারে নাও পারে, জরুরি না। থাকতেও পারে, থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নাই, বিশেষ্য নাই, হতে পারে। যাও, একটা বাক্য হয়ে গেছে, যাও, দাঁড়াও, এসো। বুঝতে পারলেন? শুধু ক্রিয়া দিয়ে বাক্য হতে পারে, কিন্তু অন্য কোনো পদ দিয়ে বাক্য হবে না যতক্ষণ না ক্রিয়া থাকবে। কাজে বাক্যের সবচেয়ে অপরিহার্য বা প্রধান উপাদানটি বা পদটির নাম কি? ক্রিয়াপদ। তাহলে ক্রিয়া কাকে বলে আমার কি বলার দরকার আছে? আমার মনে হয় না, তবুও আমার দায়িত্ব বলা, যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝানো হয়, যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝানো হয় তাকে ক্রিয়া বলে। লিখে নেন, জি, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার। কিসের দিক দিয়ে? ভাব প্রকাশের দিক দিয়ে। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার। একটির নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটির নাম অসমাপিকা ক্রিয়া। জি, ভাব প্রকাশের দিক দিয়ে বা ভাবের দিক দিয়ে বা ভাবের ভিত্তিতে ক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। কি কি? সমাপিকা এবং অসমাপিকা। ইংরেজিতে বলা হয় ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। ঠিক আছে? আচ্ছা, দেখেন, আমি ভাত খাই, আমি ভাত খেয়ে, দুটো বাক্য লিখেছি। আমি ভাত খাই, এই বাক্যে ক্রিয়া আছে না নাই? উপরের বাক্যে, এক নম্বর বাক্যে ক্রিয়া আছে, আছে। কোনটি? খাই, খাই ক্রিয়া। দুই নম্বর বাক্যে ক্রিয়া আছে না নাই? দুই নম্বর বাক্যে ক্রিয়া আছে, কি? খেয়ে। উপরের বাক্যে ক্রিয়া খাই, নিচের বাক্যে ক্রিয়া আছে খেয়ে। দুটো বাক্যে ক্রিয়া আছে, কিন্তু যখন বললাম আমি ভাত খাই, আমার মনোভাবটা বা বাক্যটা শেষ। আমি ভাত খাই, আমার বক্তার মনোভাব কিংবা বাক্য কি শেষ। কিন্তু যখন বললাম আমি ভাত খেয়ে, ক্রিয়া আমরা দিয়েছি কিন্তু বাক্য শেষ হলো না। আমি ভাত খেয়ে, বাক্য শেষ হয়েছে, ভাব শেষ হয়েছে না, বোঝাই যাচ্ছে যে আমি ভাত খেয়ে। খেয়ে মানে কি? খেয়ে আরো কিছু বাকি আছে। জি, যে ক্রিয়া বললে মনোভাব বা বাক্যটা শেষ হয়ে গেল, ভাবটা শেষ হয়ে গেল, খাই, আমি ভাত খাই, জি, তাহলে মনোভাব শেষ, তাহলে সমাপিকা। আর এখানেও আমি ক্রিয়া বসিয়েছি, এটি একটি খেয়েও একটা ক্রিয়া, কিন্তু আমি ভাত খেয়ে, এই ক্রিয়াটা বললে বোঝাই যাচ্ছে যে খেয়ের পরে আরো কিছু কি বাকি আছে, তাহলে এটার নাম অসমাপিকা। যে ক্রিয়া দ্বারা মনোভাব সম্পূর্ণ বা শেষ হয়, যে ক্রিয়া দ্বারা মনোভাব সম্পূর্ণ বা শেষ হয় তার নাম কি? সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া বললে বোঝাই যাচ্ছে যে এরপর আরো কিছু বাকি আছে, অর্থাৎ ব্যাকরণিক ভাষা বলে যে ক্রিয়া দ্বারা মনোভাব সম্পূর্ণ বা শেষ হয় না, যে ক্রিয়া দ্বারা মনোভাব সম্পূর্ণ বা শেষ হয় না, তার নাম কি? অসমাপিকা। আমরা বাংলা পড়ি, আমরা বাংলা পড়ি, তো বাংলা পড়ি আমার মনোভাব শেষ। কি পড়ি? বাংলা পড়ি, শেষ। কিন্তু আমরা বাংলা পড়ে বা আমরা বই পড়ে, তাহলে যে বই পড়ে বোঝা যাচ্ছে বই পড়ে কি করব? ভাত খাবো বা খেলতে যাব। বাবা বাজারে যায়, বাবা বাজারে যায়, যায়, জি, কিন্তু এই বাক্যটা বাবা বাজারে যে, বাবা বাজারে যে বা বাবা বাজারে গিয়ে, তাহলে বাবা বাজারে যায়, এই যায়ও ক্রিয়া, বাবা বাজারে যে বা গিয়ে, যে বা গিয়েও ক্রিয়া, কিন্তু ওই ক্রিয়াটা বললে বোঝাই গেল যে ওই পরে আরো কিছু কাজ বাকি আছে। বোঝা গেছে? আরো ব্যাখ্যার দরকার আছে। জি, কিছু ক্রিয়া আছে বললে মনোভাব বা ভাব বা বাক্য শেষ হয়ে যায়, সমাপিকা। আর কিছু ক্রিয়া বললে বাক্য শেষ হয় না, বোঝাই যায় যে এরপর আরো কিছু বাকি আছে। জি, তাহলে অসমাপিকা। এবার লেখেন
কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। এটা কিসের ভিত্তিতে বললাম? ভাব প্রকাশের ভিত্তিতে। ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়া দুই প্রকার। এবার এখন কর্মের ভিত্তিতে, কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। একটি লেখেন, জি লেখেন অকর্মক, অকর্মক ক্রিয়া, জি সকর্মক ক্রিয়া আর দ্বিকর্মক ক্রিয়া। এই ক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, জি খুবই গুরুত্বপূর্ণ ক্রিয়া এখন আলোচনা করছি। কর্মের ভিত্তিতে বা কর্মপদের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। কি কি? অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া এবং দ্বিকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া এবং কি? এবং দ্বিকর্মক ক্রিয়া। ঠিক আছে? আচ্ছা দেখেন তো এটি বাক্য হবে না হবে না? আমি খাই, বাক্য হবে? যে হবে, যেহেতু মনোভাব সম্পূর্ণ হয়েছে। আমি খাই, বাক্য। আমি খাই। মিনা পড়ে, রহিম লেখে, বাক্য হবে না? জি সবগুলো বাক্য। খাই, আমি খাই, মিনা পড়ে, রহিম লেখে। এখানে খাই হচ্ছে ক্রিয়া, খাইটা কি? ক্রিয়া। এখানে পড়া ক্রিয়া, এখানে লেখা ক্রিয়া। খাওয়ার কাজটা করছে কে? খাওয়ার কাজটা করছি আমি। ভালো করে শুনবেন, আমি আবার বলছি, আমি এখন যেটুকু পড়াচ্ছি এটুকু অতি গুরুত্বপূর্ণ। কারণ এই অকর্মক, সকর্মক, দ্বিকর্মক এর সাথে রিলেটেড কিন্তু কারক, ক্রিয়ার সাথে রিলেটেড কারক, জানেন তো? জি ক্রিয়ায় বোঝেন না, কারক পড়েছেন, তা আপনি শেষ। ক্রিয়ায় বোঝেনি, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া বোঝে না, কারক পড়েছে, জিন্দেগিতে কারক তার হবে না, সে বারবার ভুল করবে। আমি যে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক যদি বুঝে ফেলেন তাহলে কারক অর্ধেক ক্লাস হয়ে যাবে। জি না গাধি শিউলি, সকর্মক না রে গাধা। খাওয়াটা কাজ, শোন যা বলছি শোন ভালো করে, আগে পণ্ডিতে দেখিস না। খাওয়াটা কাজ, কাজটা করছে কে? আমি। ক্রিয়াটা যে করে তাকে বলা হয় কর্তা। খাওয়াটা হলো কাজ বা ক্রিয়া, আর খাওয়ার কাজটা করছে কি? আমি। তো কাজটা যে করে তাকে কি বলা হয়? কর্তা, কর্তা। পড়াটা হলো কাজ, ক্রিয়া, পড়ার কাজটা করছে কে? মিনা, তাহলে মিনা হলো কর্তা। লেখাটা হলো কাজ, লেখার কাজটা করছে রহিম, রহিম হচ্ছে কর্তা। কিন্তু আমি যে খাচ্ছি, আমি তো কর্তা, খাচ্ছি, কিন্তু খাচ্ছিটা কি? কি খাচ্ছি? কিছু না, কিছু খাচ্ছি না। আমি খাই, খাওয়ার কাজটা আমি করছি, তো আমি খাচ্ছিটা কি? আমি কিছু না কিছু একটা খাচ্ছি তো ভাই, না কিছুই খাচ্ছি না। হ্যাঁ, তো আমি লিখতাম যে আমি খাই না। তা আমি খাই মানে আমি কিছু একটা খাই। ভাত হতে পারে, রুটি হতে পারে, কলা হতে পারে, বিস্কুট হতে পারে, বিড়ি হতে পারে, তাই না? যে লজেন হতে পারে। আচ্ছা, রীতা মল্লিক লিখেছে ভাত, আচ্ছা বুঝলাম। তো আমি যে ভাত খাই, এটাকে আমি উল্লেখ করেছি? উল্লেখ করেছি? উল্লেখ করিনি। কেন উল্লেখ করিনি? দ্যাট ইজ মাই খুশখুশ, আমি উল্লেখ করতে বাধ্য না। বাক্য ক্রিয়া ছাড়া কোনো পদ উল্লেখ করতে বাধ্য না। আমি আবার বলছি, এই কথাগুলি ভালো করে না বুঝলে কিন্তু সামনের ক্লাসগুলি জটিল হয়ে যাবে। বাক্য শুধু একটা পদ উল্লেখ করতে বাধ্য, সেটা কি? ক্রিয়া। ক্রিয়া ছাড়া অন্য কোনো পদ বাক্য উল্লেখ করতে বাধ্য না। করলে করতেও পারে, না পারে। তা আমি খাই, আমি কি খাই বলতেও পারতাম, কিন্তু আমি বলিনি। আমি বলবো কেন? আমার বলার ইচ্ছা হয়নি, তাই বলিনি। তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমি খাই, আমি খাই, খাওয়ার কি বিষয়টা আমি বলিনি। কিন্তু আমি যদি বলি তাতে কি মহাভারত অশুদ্ধ হতো? না, তাতেও সমস্যা হতো না। আমি বলতে পারতাম যে আমি ভাত খাই, বা আমি রুটি খাই, বা আমি কলা খাই, বা আমি বিস্কিট খাই। তাহলে যখন আমি শুধু বললাম যে আমি খাই, তাহলে খাওয়াটা ক্রিয়া, কর্তা হচ্ছে আমি, কর্তা আছে, কিন্তু খাই কি সেটা নাই, ক্রিয়ার বিষয় নাই। ক্রিয়াটা করছে কে? কর্তাটা আছে, কিন্তু কাজটা কি? খাওয়ার বিষয় কি? সেটি নাই।
এই আমি খাই অকর্মক ক্রিয়া, কি ক্রিয়া? অকর্মক। আর একই খাই সকর্মক, কখন? আমি ভাত খাই। একই ক্রিয়া খাই, যখন আমি খাই তখন খাই কি জাতীয় ক্রিয়া? অকর্মক। কেন? খাওয়ার কর্ম নাই, কি খাই? দেওয়া নাই। আমি ভাত খাই, সকর্মক। মিনা পড়ে, পড়ার কাছে করছে মিনা, কর্তা। কর্তা তো আছে, কিন্তু পড়ার কি কর্ম আছে? কি পড়ে সেটাকে উল্লেখ করা আছে? এমন কি হতে পারে যে মিনা কিছুই পড়ে না? না, কিছু না কিছু একটা পড়ে। যেহেতু বলেছে আমরা মিনা পড়ে, মানে কোনো না কোনো কিছু একটা পড়ে, কিন্তু বাক্য উল্লেখ করেনি, বাক্য উল্লেখ করতে বাধ্য না, কিন্তু উল্লেখ করতেও পারে। বাক্য বলে দিতে পারে যে মিনা বই পড়ে, মিনা কোরআন পড়ে, মিনা বাইবেল পড়ে, মিনা রামায়ণ পড়ে, মিনা উপন্যাস পড়ে, মিনা কবিতা পড়ে, মিনা SMS পড়ে। তাহলে পড়ার বিষয়টা যদি উল্লেখ করা থাকে, সেই পড়াটা হবে সকর্মক। আর যদি উল্লেখ না থাকে তাহলে অকর্মক। রহিম লেখে, লেখে রহিম কর্তা, কিন্তু কর্ম তো নাই। লেখে ক্রিয়া, লেখার কাছে করছে রহিম, কর্তা আছে, কর্ম কি আছে? কর্ম কোনটা? লেখার বিষয়। লেখার বিষয়টা উল্লেখ করা নাই। আসলে লেখার বিষয় কোনো না কোনো একটা কিছু আছে, কিন্তু বাক্য উল্লেখ করেনি, কিন্তু চাইলে উল্লেখ করতেও পারে। যখন উল্লেখ করেনি তখন অকর্মক। আর যখন লেখার বিষয়টা উল্লেখ করবে, রহিম চিঠি লেখে, রহিম উপন্যাস লেখে, রহিম কবিতা লেখে, রহিম গান লেখে, তাহলে সকাল। আমাকে দাও, বলেন, কমেন্টস করেন। ক্রিয়া দাও, ক্রিয়া হচ্ছে দাও। অকর্মক না সকর্মক? দেখি কে কমেন্টস করে আগে। আমাকে দাও, দেওয়াটা ক্রিয়া। এই বাক্যটা পরীক্ষায় ধরে এসেছে, এসে বলেছে যে এই বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ? অকর্মক, সকর্মক, উভয়ই, কোনোটি নয়। বলেন। মরিয়ম খাতুন লিখল অকর্মক, রবিন অকর্মক, শিল্পী ঘোষ অকর্মক, স্নিগ্ধা সরকার অকর্মক, জাহাঙ্গীর আলম অকর্মক। 5-6 জন কমেন্টস করেছেন। জাহাঙ্গীর লিখছে, সবাই লিখছেন অকর্মক। আচ্ছা আচ্ছা, এবার আমার কথা শোনেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, একজন আবার চলে গেছে নন ফাইনাইট। হ্যাঁ, আচ্ছা, এখন বলেন দেওয়াটা তো ক্রিয়া। ভালো করে শোনেন, আপনারা সবাই ভুল করেছেন। যারা কমেন্টস করেছেন সবাই ভুল করেছেন। জি, বৃষ্টি আপনিও ভুল করেছেন। জি, অনিমা শান্তা আপনিও ভুল করেছেন। পার্থ কুমার নন্দ আপনিও ভুল করেছেন। সবাই ভুলের মধ্যে আছেন। আফরোজা খানম আপনিও ভুল করেছেন। জি, সবাই ভুল করেছেন, সবাই। শোনেন এবার, দেওয়াটা কাজ। কর্তা কোনটা? কর্তা আমাকে। দেওয়ার কাজটা করবে কি? আমি করব। আমি, আমাকে দাও মানে আমি দিব? ওই গাধারা, আই অগামগা জগা ছাত্ররা, দেওয়াটা যে কাজ, দেওয়ার কাজটা করবে কে? আমাকে, আমি। আমি না, কে করবে? কেউ একজন দিবে। তো যে দিবে সে কর্তা। আমি কি কর্তা রে? আমি কি দিব না আমাকে দিবে? আমি যদি দিতাম তাহলে আমি কর্তা, কিন্তু আমি তো দিব না। দিবে কে? নাই, কর্তা নাই। কেউ একজন দিবে। কাকে দিবে? আমাকে। আমি হচ্ছে কর্ম, এর নাম ব্যক্তিবাচক কর্ম। কি কর্ম? ব্যক্তিবাচক কর্ম, ব্যক্তিবাচক। জি, তাহলে এই দাওটা সকর্মক, অকর্মক না। কি? সকর্মক। এই জায়গায় তো ঝামেলা। কেন কারক ভুল করেন জানেন? কেন কারক ভুল করেন? এই জন্য অকর্মক বোঝেন না, সকর্মক বোঝেন না, কারক পড়তে এসছেন। হবে? সবকিছু পড়ার একটা কি আছে? সিস্টেম আছে। সিস্টেম, সিস্টেম, সিস্টেম অনুযায়ী না পড়লে সব কি জীবনের 16 আনায় পড়াই বৃথা। যে এখন বললেন এতক্ষণ যে স্যার, এতক্ষণ বললেন যে ক্রিয়ার বিষয়টা কর্ম, এবার আবার আমাকে কর্ম কেমন করে হলো? জি, এটার নাম হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। কি কর্ম? ব্যক্তিবাচক। মনে রাখবেন, যে দেয় সে কর্তা, কিন্তু যাকে দেয়, যাকে, সে কর্ম। যা দেয় তা তো কর্মই, যাকে দেয় সেও কর্ম। আছে যাদের মাথায় এখনো ক্লিয়ার হলো না, এলোমেলো হয়ে থাকলো, তাদের একটু বলি। দেখেন, ডাক্তার ডাকো। জি, এগুলো দেখবেন ব্যাংকার্স রিক্রুটমেন্ট, প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, এই জাতীয় পরীক্ষা আসে। ডাক্তার ডাকো, ডাক্তার কর্তা না কর্ম? বলেন, ডাক্তার কর্তা না কর্ম?
কমেন্টস করেন আর বকা খান দেখি। না ভয় আর কমেন্টসই করবেন না। তাহলে ডাক্তার ডাকো, ডাকাটা হচ্ছে ক্রিয়া, ডাকাটাকে ক্রিয়া, ডাকার কাজটাকে ডাক্তার করবে? ডাক্তার নিজে নিজেকে ডাকবে, তাই না? না, ডাকার কাজটা করবে কে? কেউ একজন। কে করবে আমরা জানি না, উই ডোন্ট নো। কেউ একজন ডাকবে। কাকে ডাকবে? ডাক্তার। তাহলে ডাক্তার হচ্ছে কর্ম। রবিন মন্ডল কর্তা না বাবা, ডাক্তার নিজেই নিজেকে ডাকবে না, ডাক্তার নিজেকে নিজেকে ডাকবে না। তাহলে ডাকবে কে? যে ডাকবে তার কথা এখানে উল্লেখ নাই, কেউ একজন ডাকবে, আমরা জানি না কে ডাকবে, আর খুশি সে ডাকুক, আমার কি, আমরা বলবো কর্তা নাই, কেউ একজন ডাকবে। কাকে ডাকবে? ডাক্তার। ডাক্তার হচ্ছে কর্ম। তাহলে যে ডাকবে সে কর্তা, যাকে ডাকবে সে কর্ম। যে দেখবে সে কর্তা, যাকে দেখবে সে কর্ম। আমি তোমাকে দেখি, আমি তোমাকে দেখি, তাহলে দেখি কে? আমি হচ্ছে কর্তা। তুমি কি? তুমি কর্ম। তুমি আমাকে দেখো, তুমি আমাকে দেখো, তাহলে দেখো কে? তুমি কর্তা। কাকে দেখো? আমাকে, আমি কর্ম। বুঝতে পারছি? জি, লক্ষ্য করতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে, না বুঝলে ঝামেলা হয়ে যাবে। কিন্তু যদি বলতো ডাক্তার রোগী দেখে, ডাক্তার রোগী দেখে, এইবার ক্রিয়া কোনটা? ক্রিয়া হলো দেখা। ক্রিয়া দেখার কাজটা করছে কে? ডাক্তার। এবার ডাক্তার কর্তা। মানে আপনি আবার মুখস্থ করে রাখেন না যে ডাক্তার কর্ম, ডাক্তার কর্ম। স্যার বলেছিল, স্যার ক্লাসে বলেছিল ডাক্তার কর্ম। ডাক্তার কর্ম না কর্তা, এটা কি আমরা মেমোরাইজ করে বলতে পারবো? আমরা কি করব? রবিন মন্ডলের মাথা ঘুরাই গেল। এত অল্পতে মাথা ঘুরাই গেলে কেমনে হবে রে বাবা? কেন মাথায় ঘুরাই গেল বলো? যে করবে সে কর্তা, এই কথাটা বোঝো না? বোঝো না রবিন মন্ডল? এটুকু আমাকে বোঝাও। যে কাজ করবে সে কর্তা, আর এইটুকু যদি না বোঝো তাহলে তোমাকে আবার ক্লাস 3 থেকে ভর্তি হয়ে পড়তে হবে। যে কাজ করে সে কর্তা, কাজ না করলে কর্তা হবে না বাবা, এটা সহজ কথা। কর্তাকে যে কাজ করে, যে কাজ করে সে কর্তা, এটা যদি না বোঝো তাহলে কেমনে করে পড়াবো? হ্যাঁ, তাহলে যখন ডাক্তার ডাকো, তাই না, কাজই ডাকো। হ্যাঁ রবিন মন্ডল, কাজই ডাকো। তাহলে ডাকাটা হলো কাজ। ডাকবে কে? কাজী নিজেই নিজেকে ডাকবে? এই গাধা রবিন, কাজী কি নিজেই নিজেকে ডাকবে? ডাকবে কে? ডাকবে তুই। তোর সকিনার সাথে কুসকুস হতে হয়েছে, এবার তুই কাজী ডাকবি যে মিয়া বিবি রাজি, তাড়াতাড়ি আসেন ভাই কাজী। তো ডাকবে কে? কেউ একজন, এক্স ওয়াই জেড। হ্যাঁ, ডাকবে। যে ডাকবে সে কর্তা। কাজী তো ডাকছে না, তো কাজী যদি না ডাকে তাহলে কাজী কর্তা হতে পারবে না। মোট কথা, কর্তা হতে হলে ওই বাক্যের যে ক্রিয়া, সেই ক্রিয়াটা তাকে করতে হবে। কিন্তু কাজী বিয়ে পড়ায়, কাজী বিয়ে পড়ায়, এবার কাজী কি কর্ম? এবার কাজী কি কর্ম? না, কারণ পড়ানোটা হলো কাজ। পড়ানোর কাজটা করছে কি? অন্য কেউ। পড়ানোর কাজটা করছে কে? কাজী। তাহলে কাজী এখানে কি? কর্তা। কাজী যখন কাজ করবে কর্তা, কাজী কাজ করবে না, তো কাজ না করলে কেমনে কর্তা? ডাক্তার রোগী দেখে, তাহলে দেখাটা হচ্ছে কাজ। দেখাটা কি? কাজ। দেখার কাজটা করছে কে? ডাক্তার। এবার ডাক্তার কর্তা। রোগী কি? রোগী কি? যে দেখে সে কর্তার। যা দেখে, যাকে দেখে সে হচ্ছে কর্ম। ডাক্তার রোগী দেখে, তাহলে রোগী দেখার কাজটা রোগী করছে না, করছে ডাক্তার। ডাক্তার কর্তা। আর ডাক্তার কাকে দেখছে? রোগীকে। যে কর্ম। এখন আপনি মুখস্থ করে রাখলেন যে রোগী কর্ম, রোগী কর্ম, রোগী কর্ম। জুয়েল স্যার ক্লাসে পড়েছিল রোগী কর্ম, রোগী কর্ম। না ভাই, রোগী কর্ম না কর্তা আমি কি করে বুঝবো? বাক্য অনুযায়ী রোগী কি? ওষুধ খায়। রোগী ওষুধ খায়। তাহলে এবার রোগী কি কর্ম? রোগী কর্ম কি? না। তাহলে রোগী ওষুধ খায়, খাওয়ার কাজটা করছে কে? রোগী। খাওয়া আমার এই বাক্যের কাজ, খাওয়ার কাজটা করছে রোগী। তাহলে রোগী কি? কর্তা। আর খাচ্ছে কি? খাওয়ার বিষয়টা কি? আছে না নাই? ওষুধ খাচ্ছে, তাহলে ওষুধ হচ্ছে কি? কর্ম। ওষুধ কর্ম।
খাচ্ছে রোগী কর্তা, আর রোগী কি খাচ্ছে? ওষুধ, কর্ম। আমাকে বই দাও, আমাকে বই দাও, বলেন অকর্মক না সকর্মক? কমেন্টস করেন। আমাকে বই দাও এই বাক্যটি অকর্মক নাকি সকর্মক? হ্যাঁ জাহাঙ্গীর আলম, আমি প্রশ্ন করেছি আমাকে বই দাও এই বাক্যটি অকর্মক না সকর্মক? এই বাক্যে যে ক্রিয়াটি আছে বই দাও, দেওয়া, এটি অকর্মক না সকর্মক? অনিমা শান্তা লিখেছে সকর্মক। সাহায্য কর্ম কোনটি বলো, তোমরা কমেন্টস করো। কর্ম কোনটা, আমাকে না বই? কর্ম কোনটা, কর্ম কোনটা? তোমরা লিখছো সকর্মক, ঠিক আছে, থ্যাংক ইউ। সকর্মক যদি হয় তাহলে এই ক্রিয়ার কর্ম আছে, বাক্যে কর্ম আছে। কর্ম কোনটা, আমাকে না বই? কোনটা কর্ম? সকর্মক তোমরা বলেছো, থ্যাংক ইউ, ধন্যবাদ, তোমাদের হয়েছে উত্তরটি। তাহলে নিশ্চয়ই বাক্যে কর্ম আছে, কর্ম আছে বলে তো সকর্মক। কর্ম কোনটা, বই না আমাকে? আচ্ছা, শিউলি বই, রবিন মণ্ডল বই। আচ্ছা, বৃষ্টি দ্বিকর্মক। আচ্ছা গুড, কর্ম দুইটাই। রীতা মল্লিক লিখছে কর্ম নাই। রীতা মল্লিক যে কি বুঝেছে আল্লাহ জানে। জি, তাহলে দেখেন দেওয়াটা তো কাজ, দেওয়ার বিষয়টা কি? বই, তাহলে এটা তো কর্ম হবেই। দেওয়াটা কাজ না ক্রিয়া, ক্রিয়ার বিষয় কি? দিবে কি? কি দিবে? তাহলে বই, তাহলে বই তো কর্ম অবশ্যই। তাহলে আমাকে কি কর্তা? আমাকে কি কর্তা? আমি কি দিব না আমাকেই দিবে? দেওয়াটা হচ্ছে ক্রিয়া, দেওয়ার বিষয়টা কি? বই, তাহলে বই তো কর্ম, আমরা বুঝলাম। আমাকে কি কর্তা না কর্ম? তাহলে আমাকেও কর্ম, কারণ আমি তো দিব না, আমাকেই দিবে, তাহলে আমিও কর্ম। জি, এই বাক্যটির নাম দ্বিকর্ম। কি? দ্বিকর্ম। হ্যাঁ জাহাঙ্গীর, আমাকে বই দুটো কর্ম, কারণ আমি তো কর্তা না, তাই না? বই যেমন কর্ম, আমিও কর্ম। তাহলে এই বাক্যে দুটো কর্ম। যখন কোনো বাক্যে দুই রকমের কর্ম থাকবে, দুই রকমের, দুই রকম মানে কি? এই বইটাকে বলা হয় বস্তু কর্ম, আর আমাকে বলা হয় কি? ব্যক্তি কর্ম। বস্তু কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তি কর্মকে বলা হয় গৌণ কর্ম। মাথায় রাখবেন, খুবই জরুরি, আজকের এই ক্লাসটুকু খুবই জরুরি, মাথায় রাখবেন। তাহলে যখন কোনো বাক্যে দুই জাতীয় কর্ম থাকে, কি জাতীয়? দুই জাতীয়, দুই জাতীয়, তখন সেটির নাম হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। কি ক্রিয়া? দুই জাতীয় মানে কি? একটা বই একটা বস্তুবাচক কর্ম, আর আমি একটা ব্যক্তিবাচক কর্ম। তাহলে বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তি কর্মকে বলা হয় গৌণ কর্ম। পরীক্ষার প্রশ্ন হবে আমাকে বই দাও এই বাক্যে মুখ্য কর্ম কোনটি, গৌণ কর্ম কোনটি, বা নিচের কোনটি মুখ্য কর্ম, নিচের কোনটি গৌণ কর্ম। দেওয়াটা কাজ, দেওয়াটা কি? কাজ। কাজটা করবে কে? কে দিবে? উই ডোন্ট নো, আমরা জানি না কে দিবে, যার খুশি সে দিক। কাকে দিবে? কাকে? তো আমাকে, তাহলে আমি কর্ম। আমি তো দেইনি, আমি নিয়ে, যে দিবে সে কর্তা, যাকে দিবে সে কর্ম, তাহলে আমাকে দিয়েছে, আমি কর্ম। আর কি দিবে? দেওয়ার বিষয় কি? বই, বইও কর্ম। তাহলে কর্ম কয়টা? দুইটা, কিন্তু একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। বস্তু কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তি কর্মকে বলা হয় গৌণ কর্ম। এখনো যাদের মাথায় একটু আরেকটু উদাহরণ দিয়ে আমি পরিষ্কার করার চেষ্টা করব, যদি না ঢোকে তাহলে আজকে ক্লাস শেষ করব, মাথা ঠান্ডা করে আবার আগামী দিন। জি, কারণ এটা না বুঝাইতে পারলে আমি ক্লাস আগাতে পারবো না, কারণ এরপর আমি কারক পড়াবো। পদ প্রকরণের পরে কি করব? কারক পড়াবো। তো কারক যখন পড়াবো আপনি কর্ম বোঝেন না, কর্তা বোঝেন না, তাহলে তো ভাই আমি পড়াতে পারবো না। তাহলে আমার কাছে পড়ে আপনার লাভ হবে না। আমার কাছে পড়তে হলে আপনাকে সিস্টেম ওয়েতে এগোতে হবে, সিঁড়ি ভেঙে সামনে যাওয়া যাবে না। আমি আরেকটু উদাহরণ দিয়ে চেষ্টা করছি আপনাদের, যারা এখনো বোঝেননি বা বুঝতে কষ্ট হয়েছে, আরেকটু ধৈর্য ধরে আর 5 মিনিট আমার সঙ্গে থাকেন। জি দেখেন,
বাবা আমাকে বই দিয়েছে। ভালো করে মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় আমার কথাগুলি খেয়াল করেন। বাবা আমাকে বই দিয়েছে। ওকে, তাহলে এই বাক্যে ক্রিয়া নিশ্চয় আছে, আছে তো, ক্রিয়া আছে তো, ক্রিয়া মানে কাজ। কাজ কোনটা? দেওয়া। বইটা তো আর কাজ না রে ভাই, বইটা কি কাজ? না, দেওয়াটা কাজ। দেওয়ার কাজটা করেছে কে? আসছে না নাই? আচ্ছা, দেওয়ার কাজটা করেছে কে? বাবা। তাহলে বলেছিলাম যে ক্রিয়াটা যে করে সে হচ্ছে কর্তা, তাহলে বাবা হচ্ছে কর্তা। বাবা দিয়েছে। আমি কি দিয়েছি? আমি না, তাহলে বাবা দিয়েছে, বাবা কর্তা। আমি তো দেইনি, তাহলে আমি কর্তা না। তাহলে যদি কর্তা না হয় তাহলে আমি কি? তাহলে আমি কর্ম। বাবা দিয়েছে, বাবা কর্তা। কাকে দিয়েছে? আমাকে, তাহলে আমি কর্ম। আর দেওয়ার বিষয়টা কি? দেওয়ার বিষয়টা কি? বই। তাহলে এই যে ক্রিয়ার বিষয়, বইটা কি? ক্রিয়ার বিষয়, তাহলে এটা হচ্ছে কর্ম। তাহলে আমরা কর্ম দুটো পেলাম। দুটো পেলে হবে না, দুই রকমের হয়েছে কিনা। তাহলে আমাকে, এটি কর্ম হলো ব্যক্তি, ব্যক্তি কর্ম, আর বই কি? বস্তু কর্ম। তাহলে যদি একটি বাক্যে ব্যক্তি আর বস্তু দুই জাতীয় কর্ম থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা কি বলবো? দ্বিকর্মক্রিয়া। কি বলবো? দ্বিকর্মক্রিয়া। মিনা আমাকে ফুল দিয়েছে। মিনা আমাকে ফুল দিয়েছে। তাহলে দিয়েছে কে? মিনা কর্তা। যে দিয়েছে মিনা কর্তা। কাকে দিয়েছে? আমাকে। তাহলে আমি ব্যক্তিকর্ম। কি কর্ম? ব্যক্তিকর্ম। আর কি দিয়েছে? ফুল। ফুলও কর্ম, বস্তু কর্ম। তাহলে বাক্যটির নাম কি? দ্বিকর্মক্রিয়া। পরিষ্কার? তাহলে যখন কোনো বাক্যে কর্ম থাকবেই না, শুধু ক্রিয়া থাকবে, কর্তা থাকবে, অন্য কিছু কর্ম নাই, যে বাক্যের কর্ম নাই, যে বাক্যের কর্ম নাই তার নাম কি? অকর্মক। যে বাক্যে কর্ম আছে তার নাম সকর্মক। আর যে বাক্যে দুই রকমের কর্ম, কয় রকমের? দুই রকমের কর্ম, তার নাম কি? দ্বিকর্মক। দুই রকম মানে একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। ব্যক্তি কর্মকে বলা হয় গৌণ। ব্যক্তি মানে গৌণ কর্ম, বস্তু মানে মুখ্য কর্ম। মনে থাকবে? বস্তু কর্ম। তাহলে যে বই, বস্তু কর্ম মানে মুখ্য কর্ম, আর আমি ব্যক্তি কর্ম মানে গৌণ কর্ম। জি, তো আজকে পর্যন্ত রাখছি, কারণ মাথায় বেশি চাপ পড়লে আবার তার মাছ ছিঁড়ে যাবে, বিপদ আছে। তা আমরা, তাই না? তাহলে আগামী ক্লাসে আমরা এখান থেকেই, আগামী ক্লাসে আমরা এখান থেকেই কি আবার পড়বো ইনশাল্লাহ। পড়ে আগামী দিন, আজকে হচ্ছে কি বার? শনিবার। সোমবারে আমরা পড়ে বুধবারে আমরা পদ প্রকরণের পরীক্ষা নেব। মনে থাকবে? আমরা সোমবার ক্লাস করব, পদ প্রকরণ বাকিটা শেষ করব। ক্রিয়ার আরও কিছু আলোচনা আছে, আরও কিছু কথাবার্তা আছে, পুরোটা আরেকবার রিভিশন করে শেষ করে আমরা বুধবার গিয়ে পদ প্রকরণের পরীক্ষা নেব। মনে থাকবে? ঠিক আছে, তো আজকে পর্যন্তই। শুভকামনা। আল্লাহ হাফেজ।